আপনারা ডক্টর ইউনূসের সাথে ভয়েস অব আমেরিকা বাংলার দুদিন আগের সাক্ষাৎকারটি কি শুনেছেন? না শুনে থাকলে একটু শুনে নেবেন। সেখানে ডক্টর ইউনূস কতগুলো কথা বলেছেন যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে 1971 সালের জন্য পাকিস্তান আমাদের কাছে ক্ষমা চায়নি। এই ব্যাপারে ওনার বক্তব্য কি? উনি পাশ কাটিয়ে গেছেন, উনি চলে গেছেন সার্কের বিষয়ে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে 1971 সালে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। তো আপনারা কি কূটনৈতিকভাবে এই ব্যাপারে পাকিস্তানের কাছে কিছু জানাতে চান? আমি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, মালদ্বীপের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসেন নাই বলে দেখা করতে পারি নাই। কাজে এটা হলো সার্ক দেশভুক্ত যত দেশ আছে, আমরা চাইছি সম্পর্ক ঘনিষ্ঠ হোক। সেই বিষয়ে আমরা সবার সঙ্গে কথা বলি, আলোচনা করি। তার মানে এই নয় যে সব কিছু পাল্টে গেছে, তার ফলে কিন্তু সার্ক একটা কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি, যেহেতু ওনাকে এখানে এসে পাইনি, উনি আগে চলে গেছেন, তার সঙ্গে দেখা হয়নি। কিন্তু 71-এর গণহত্যার কথা যেটা বললাম সেটা পৃথক বিষয়, সেটা পাকিস্তানের সঙ্গে কিভাবে হবে সেটা। সার্ক কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্য, সেই সত্যকে আমরা মেনে এবং আমরা চাই যে সার্ক শক্তিশালী প্রতিষ্ঠান হোক। সার্কে সমস্ত দেশকে একসাথে করার চেষ্টা করা হচ্ছে। উনি কখনো, ওনাকে দুবার প্রশ্নটি করা হয়েছিল, উনি দুবারের একবারও পাকিস্তান যে আমাদের কাছে ক্ষমা চায়নি সেই বিষয়ে উনি মন্তব্য করেননি। দ্বিতীয়ত, উনি আসলে ডক্টর ইউনূস আসলে বেমালুম ভুলে গেছেন যে বর্তমানে পাকিস্তানের সরকার প্রধান শেখ মুজিবুর রহমানকে নিয়ে অত্যন্ত কটাক্ষস্বরূপ কথাবার্তা বলেছিল, যে স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমান নাকি আমাদের সাথে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ইউনিটির সাথে বেইমানি করেছিল এবং তার শাস্তি উনি পেয়েছেন এবং তার মূর্তিগুলো বা ছবিগুলো ভাঙা হচ্ছে এর মাধ্যমে। যাই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে, স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে এই সত্যকে অস্বীকার করার প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ মুজিবুর রহমানের 1972 থেকে 75 অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলারের সাথে স্বাধীনতার সময় তার যে ভূমিকা, সেটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই, সেটা আমরা মেনে নেব না। বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূস সে কথাটি বেমালুম ভুলে গেছেন। উনি বলেছেন যে 1971 কেন, পুরো বিষয়টা, অর্থাৎ 32 নম্বর আক্রমণ, বঙ্গবন্ধুর জন্মদিন পালন ইত্যাদি সব কিছু বিষয়ে উনি বলেছেন যে সব ইতিহাস এখন অতীত, ছাত্ররা নাকি পুরো বিষয়টাকে রিসেট করেছে। 32 নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো 5ই অগস্টের পরে, এবং 15ই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে। আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন এবং তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত, এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল, হ্যাঁ, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। রিসেট বাটন চেপেছে? জি না ডক্টর ইউনূস, আপনাকে বা আপনার সমন্বয়কারীদেরকে আমরা রিসেট বাটন চাপার জন্য আসলে অনুমতি দেইনি। আর আপনি তো আমাদের সরকার নন, আপনি হচ্ছেন আপনার সমন্বয়কারীদের সরকার। আপনি তরুণদেরকে ক্ষমতায় বসাতে চান, আপনি মধ্যবর্তী জেনারেশনকে ভুলে গেছেন। আপনি হচ্ছেন অতি বুড়া জেনারেশন, আর বর্তমানে এই চ্যাংরারা হচ্ছে চ্যাংরা জেনারেশন, মাঝখানে কিন্তু আমরা রয়ে গেছি। আমাদেরকে কিন্তু আপনি বেমালুম ভুলে গেছেন, আমাদেরকে ভুলে চলবে না, কারণ আমরা বর্তমান জেনারেশন থেকে আরও বেশি ওয়েল ইনফর্মড, আমরা কিন্তু গাধা গরু না। তাই ডক্টর ইউনূসের স্বাধীনতার ব্যাপারে আমার প্রশ্ন মনে দেখা দিয়েছে। উনি কি আদৌ স্বাধীনতায় বিশ্বাস করেন, নাকি উনি
আমেরিকার সেই জিমি কার্টার অ্যাডমিনিস্ট্রেশনের বা রোনাল্ড রেগান অ্যাডমিনিস্ট্রেশনের বা ওই নিক্সন অ্যাডমিনিস্ট্রেশনের পলিসিগুলো আবার এস্টাবলিশ করতে চান। কারণ বর্তমানে ইসরায়েলে আক্রমণ চালিয়েছে ইরান, এবং ইরানকে আসলে সমুচিত জবাব দিতে চাইছে আমেরিকা এবং ইসরায়েল একসাথে। আমেরিকা কখনো কয়েকটি ফ্রন্টে ওয়ার করে না। যেমন যখনই ইউক্রেনে রাশিয়ান ইনভেশনের একটা সমস্যা দেখা দিচ্ছিল বা সম্ভাবনা দেখা দিচ্ছিল, তখনই তারা তালেবানদেরকে ছেড়ে চলে গেল। আসল কারণটি ছিল তারা ইনফরমেশন পেয়েছিল ইউক্রেনের রাশিয়া ইনভেড করবে, তাই হলো। এবং বর্তমানে আবার বাংলাদেশকে এবং পাকিস্তানকে একসাথে প্রয়োজন, এই জন্যই বর্তমানে এই বাংলাদেশ এবং পাকিস্তানকে আবার ওই নিক্সন অ্যাডমিনিস্ট্রেশন বা পরবর্তীতে রোনাল্ড রেগান এবং জিমি কার্টার, জিয়াউর রহমান, জিয়াউল হকের অ্যাডমিনিস্ট্রেশন মতো একসাথে পাওয়া দরকার, যাতে করে ভারত এবং রাশিয়াকে আবার একটু চাপে ফেলা যায়, কোণঠাসা রাখা যায়। কারণ ব্রিক্স তারা নিজস্ব কারেন্সি বের করতে চাইছে এবং রাশিয়ার ব্যাপারে তারা আমেরিকার পাশে ছিল না। অতএব আমরা ডক্টর ইউনূসকে সেই ভূমিকায়, আসলে সেই তাবেদারি ভূমিকায় দেখতে পাচ্ছি, এবং উনি অনেকটা সিআইএর এজেন্টের মতোই কাজ করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আরও সেই সাক্ষাৎকারে বলেছেন যে যদিও জেনারেল ওয়াকার উনি 18 মাসের ভেতরে একটি নির্বাচন আশা করেন বলে ছিলেন সাংবাদিককে, কিন্তু উনি বলেছেন, ডক্টর ইউনূস বলেছেন যে এটা তো সরকারের সিদ্ধান্ত নয়, সরকার যেদিন বলবে, অর্থাৎ ওনারা ডক্টর ইউনূস এবং সমন্বয়কারীরা যেদিন বলবে সেই দিন নির্বাচন হবে। দ্যাট মিনস এইখানে স্পষ্টত ওয়াকারের সাথে ডক্টর ইউনূসের একটু গ্যাপ দেখা যাচ্ছে। গ্যাপটির মূল কারণটি হচ্ছে ডক্টর ইউনূস আমেরিকান ইন্টারেস্ট রিপ্রেজেন্ট করেন এবং পরোক্ষভাবে হলেও ওয়াকার কিছুটা হলেও আওয়ামী লীগ ঘেঁষা সংবিধানকে পুরোটা বাতিল করে একটি বিপ্লবী সরকারের মাধ্যমে তারা চুপ্পুকেও সরিয়ে দেবে। যেহেতু বর্তমানে ইরান ইসরায়েলের সবচাইতে গুরুত্বপূর্ণ গ্যাস ফিল্ড আক্রমণ করেছে ভূমধ্যসাগরে, তাই আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানকে একটি জবাব দেবে বলে আমি বিশ্বাস করি, এবং সেটা যুদ্ধ আরও ঘনীভূত হতে পারে। আমি আপনাদেরকে কয়েক সপ্তাহ আগে বলেছিলাম যে আমেরিকান প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে আগে যুদ্ধ বিস্তার লাভ করতে পারে, এবং তাই বোধহয় ঘটতে চলেছে। আমেরিকানরা কখনো যুদ্ধকালীন সময় প্রেসিডেন্ট বদলায় না, কখনো বদলায় না। যেমন দ্বিতীয় যুদ্ধের সময় ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট 3 বার আমেরিকান প্রেসিডেন্ট হয়েছেন। আমেরিকার কোনো প্রেসিডেন্ট 3 বার কেউ হয় না, কারণ যুদ্ধকালীন সময় বুশ জুনিয়রকেও আমেরিকানরা বদলায়নি। যে কোনো যুদ্ধে আমেরিকানরা কখনো প্রেসিডেন্ট বদলায় না। তাই এই হাড্ডাহাড্ডি যে একটা লড়াই হওয়ার সম্ভাবনা ছিল এক্স প্রেসিডেন্ট ট্রাম্প এবং বর্তমানে ভাইস প্রেসিডেন্ট এর মধ্যে, কিন্তু সেটা বোধহয় আর হাড্ডাহাড্ডি লড়াই হবে না। আমরা বরঞ্চ বর্তমানে যেটা দেখছি যে এই যুদ্ধ বিস্তার লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং সেই বিস্তার লাভের সাথে সাথে আমেরিকান যে পলিসি সেটা অনুসারেই আমেরিকান ভাইস প্রেসিডেন্ট উনি আসলে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে আমি মনে করি। এবং সেই ক্ষেত্রে ট্রাম্প আর প্রেসিডেন্ট হতে পারবেন না, আমেরিকান প্রেসিডেন্ট, আর আমরা নতুন একটি আমেরিকান নারী প্রেসিডেন্ট পাবো, যদি আমেরিকানরা সাধারণত নারীদেরকে ভোট দেয় না, বা আমেরিকানরা খুব রেয়ার যে তারা কখনো কোনো মাইনরিটি কমিউনিটির কোনো বর্ণের মানুষকে তারা যে কোনো ক্ষেত্রে তারা ভোট দেয়, এটা খুবই রেয়ার। ওবামা নিজেও কিন্তু আসলে হাফ হোয়াইট হাফ ব্ল্যাক, যদিও সে অ্যাপিয়ারেন্সে টোটালি ব্ল্যাক। তাই কমলা হ্যারিসকে আমরা প্রেসিডেন্ট পাবো, এবং ট্রাম্প যেহেতু ক্ষমতায় আসতে পারবে না, সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদি একটু ট্রাবলে পড়বেন, কারণ নরেন্দ্র মোদি খুব ট্রাম্প নির্ভর, এবং ট্রাম্প যদি আসে ক্ষমতা সেক্ষেত্রে শেখ হাসিনার জন্য ভালো হয়, এবং ডক্টর ইউনূসকে একটু চাপে ফেলা যায়, বা সেই সম্ভাবনাটা বোধহয় উড়ে গেছে। আমরা আমেরিকা প্রেসিডেন্সিয়াল নির্বাচনের পরে আমার নিশ্চিত ইনফরমেশন আমি পেয়েছি যে শেখ হাসিনা নতুন একটি আহ্বায়ক কমিটি করবেন, তো আওয়ামী লীগ বিরোধী রাজনীতি শুরু করবেন সীমিতভাবে, কিন্তু সেই সময় যদি খুব ভালোভাবে বিএনপি রাজনীতি করতে না পারে, এবং বিএনপি যদি বর্তমান সরকারকে একটু চাপের মুখে ফেলতে না পারে, তাহলে কিন্তু ডক্টর ইউনূস আরও শক্তিশালী হবেন, বেপরা হয়ে যাবেন। এবং বেপরা হয়ে গেলে জামাতও
আসলে আপনাকে ইনিয়ে বিমে আদর করে তার পরিসর বড় করার চেষ্টা করবে। জামাত আরও সময় পাবে সমন্বয়কারীদের সহায়তায় বিভিন্ন ইসলামিক গোষ্ঠীগুলোকে নিয়ে একটি জোট করার, এবং সেই ক্ষেত্রে তারা একটি শক্তিশালী অবস্থানে যেতে পারে। তবে শক্তিশালী অবস্থান বলতে একা না, একা জামাত কারো শক্তিশালী অবস্থায় যেতে পারবে না। সেক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থায় যাবে বলতে অ্যাডমিনিস্ট্রেশনে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কর্মী যারা আছে, যারা একত্র হওয়ার চেষ্টা করবে, তাদেরকে কোণঠাসা করার জন্য পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনে একটি শক্ত অবস্থানে জামাত যাওয়ার আরও চেষ্টা করবে। আপনারা পুলিশ প্রশাসনের দিকে খেয়াল রাখবেন। তাই সব কিছু মিলিয়ে যে প্রশ্নটি দাঁড়াচ্ছে যে ডক্টর ইউনূসের আসলে মতলবটা কি? ডক্টর ইউনূসের আলটিমেট মতলব হচ্ছে যে যদি ডেমোক্র্যাট আবার ক্ষমতায় আসে, এবং আসবে নিশ্চিত, কারণ ডক্টর ইউনূসের সাথে ডেমোক্র্যাটদের সম্পর্ক সবসময় ভালো, রিপাবলিকানদের সাথে এতটা না, কারণ ডেমোক্র্যাটদের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক যেমন ক্লিন্টনদের সাথে সবসময় ভালো, এবং ক্লিন্টনদের একটি ব্যাপক প্রভাব আছে বর্তমানের বাইডেন, কারণ বাইডেন প্রেসিডেন্ট ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিল। বাইডেন এবং বাইডেনের অনুমোদিত ভাইস প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট কামালা হ্যারিস, তার উপরে। সুতরাং কামালা হ্যারিসের অ্যাডমিনিস্ট্রেশনে ডক্টর ইউনূসের শক্তি নরেন্দ্র মোদীর চাইতেও বেশি থাকবে, এবং সেই ক্ষেত্রে আমরা বোধহয় 1.5 বছর না, আমরা 2 থেকে 3 বছর আগে 3 বছর আগে কোনো নির্বাচন আসলে দেখতে পাবো না বলে মনে করি, যদি না বিএনপি বর্তমান ডক্টর ইউনূসের সরকারকে চাপে ফেলতে না পারে। যদি চাপে ফেলতে পারে তাহলে নির্বাচন হবে, এবং বিএনপিরও আসলে শক্ত ইতিহাস আছে আমেরিকান প্রেসিডেন্টদের সাথে, 2 প্রেসিডেন্টের সাথে, অর্থাৎ রিপাবলিকান প্রেসিডেন্টদের সাথেও ডেমোক্র্যাটদের প্রেসিডেন্টের সাথেও। এই বিএনপির আসলে 70-এর ইতিহাস খুব ভালো, খুব শক্তিশালী। সেটা যদি মেনটেন করতে পারে, এবং সেই ক্ষেত্রে যদি সামহাও তারেক রহমান রাজনীতিতে একেবারে মাঠে ময়দানে নেতৃত্ব দিতে পারে, তাহলে আমরা আসলে নির্বাচন 2 বছরের ভিতরে দেখতে পাবো বলে মনে করি। তবে ডক্টর ইউনূস যখন একেবারে উড়িয়ে দিলেন ওয়াকারের সে 18 মাসের বিষয়টি, তাহলে বুঝতেই পারছেন যে এই জোরের ভিত্তিটা কোথায়। জোরের ভিত্তি হচ্ছে আমেরিকা, এবং উনি নিশ্চিত যে উনি পাচ্ছেন আবার ডেমোক্র্যাটদেরকে তার পাশে আমেরিকান নির্বাচনে। সবকিছু নির্ভর করছে যুদ্ধটা কোন দিকে যায়। তবে আমি মনে করি যুদ্ধ আরও বিস্তারিত হবে। যুদ্ধ বিস্তারিত হওয়া মানেই ডক্টর ইউনূস 3 বছরের জন্য নিশ্চিতভাবে, যদি বেঁচে থাকেন 3 বছর, মানে বয়স তো আবার 84-85 বছর, তাহলে উনি কোনো পথে নির্বাচন দেবেন না। এটা মোটামুটি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেখা যাক কি হয়। তবে ডক্টর ইউনূস উনি স্বাধীনতায় বিশ্বাস করেন বলে আমার আর এখন মনে হয় না। 1971 সালে উনি স্বাধীনতা 71 সালকে উনি বিশ্বাস করেন না। 1969 থেকে 1972 সাল উনি আমেরিকায় শিক্ষকতা করেছিলেন, অর্থাৎ যুদ্ধকালীন সময়ে। ওই সময় উনি নাকি আমেরিকার ন্যাশভিলে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি ইনফরমেশন সেন্টার খুলেছিলেন, কিন্তু সেটা কি আসলে স্বাধীনতার পক্ষে, তাতেও কোনো প্রমাণ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত 1971 সালে আমাদের বাঙালিদের উপরে পশ্চিম পাকিস্তানিরা যে নিধন চালিয়েছিল সে ব্যাপারে একটি কথাও বলেননি। এমনকি ওনার জীবনে উনি কখনো 1971 সালে পাকিস্তানিরা যে আমাদের উপর বর্বরতা চালিয়েছিল সেই বিষয়ে উনি একটি কথা বা জোরালো কথা বা বক্তব্য উনি রেখেছেন বলে আমি কোনো প্রমাণ খুঁজে পাইনি। লোকটা কি আসলে 1971 সালে স্বাধীনতায় বিশ্বাস করে? উনি আসলে, ওনাকে নব্য রাজাকারও তো বলা যায় না, ওনাকে বলা যায় মুখ লুকিয়ে রাখা বর্ণচোরা রাজাকার। উনি বর্ণচোরা রাজাকার, উনি 71-এ বিশ্বাস করেন না।